স্যার 5ই আগস্টের পরে ভারতের যে আচরণ তাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ভারতের আচরণ সাম্প্রতিক সময়ে 5 আগস্টের পরে সাম্প্রতিক সময়ে এই বাংলাদেশ থেকেও কেউ কেউ কথা বলেছেন সরাসরি ভারতের বিরুদ্ধে। আর এইসব কথা মানে নরেন্দ্র মোদী এবং ভারতের কংগ্রেস নেতারা যখন শুনেছেন তারা সাধারণভাবে বিক্ষুব্ধ হয়েছেন। এবং এই অবস্থায় এই যে নরেন্দ্র মোদী যে কথা বলেছেন যে এটা তো যুদ্ধটা তো হয়েছিল পাকিস্তানের সঙ্গে আমাদের, এবং আমাদের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। তো এই কথাটা ভারত কেন বলল? ভারত বাংলাদেশকে তো একেবারে শত্রু রাষ্ট্রে গণ্য করে কথা বলছে। বাংলাদেশ থেকে কোনো রোগী আমরা নেব না ভারতের চিকিৎসার জন্য, এরকম আরও কিছু কিছু কথা বলছে। তার মানে কি? তার মানে দিল্লি সরকার এবং ঢাকা সরকার, বাংলাদেশ এবং ভারত একটা শত্রুতামূলক সম্পর্কে চলে গেছে। এই সময়ের মধ্যে, যে সময়ে এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে অধ্যাপক ইউনূস সাহেবের নেতৃত্বে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, তাদের প্রতি তো ভারত সরকার অত্যন্ত ক্ষুব্ধ, এটা দেখা যাচ্ছে। আর এখান থেকে বিএনপি আগের নিয়মে ভারতের প্রতি বিরূপ মনোভাব প্রকাশ করছে। আমার একটা জিনিস মনে হয় যে বিএনপি তো যেহেতু আওয়ামী লীগের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, ভারতে ছিলেন, সেই কারণে একটা বদ্ধমূল ধারণা নিয়ে আছে যে ভারত তো আওয়ামী লীগকেই সমর্থন দেবে, আমাদেরকে তো ক্ষমতায় আসতেও দেবে না, আর ক্ষমতায় আসলেও আমাদেরকে মানে বিপদে ফেলার জন্য চেষ্টা করবে, আমরা যাতে ক্ষমতায় কন্টিনিউ করতে না পারি, এরকম একটা মনোভাব আছে। তো 1971 সালে ভারত যে আমাদেরকে সমর্থন করেছে, এই জন্য অবশ্যই মানুষ হিসেবে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। কৃতজ্ঞতা স্বীকার মানে ঋণ স্বীকার করা। এই কারণে আমরা ভারতের প্রতি ঋণী, কিন্তু সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, যে কোনোভাবে পরিশোধ করা যায় না। কিন্তু ঋণ স্বীকার আমরা অবশ্যই সবসময় করব, ভবিষ্যৎ জেনারেশনও করবে। কিন্তু আমরা তো আমাদের মতো চলবো, আদর্শে নির্দেশে চলবো না, ভারতের আদর্শে নির্দেশে চলবো না। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব যেভাবে রক্ষা করা সম্ভব সেইভাবে রক্ষা করে আমরা এগোবো। স্যার, আপনি ওই যে বিএনপির প্রসঙ্গে যেহেতু চলে এসেছিলেন, সেখান থেকে আমি আসতে চাই। আপনার বিভিন্ন লেখালেখিতে আমি পড়েছি, আপনি সবসময় বলছেন যে মানে গণতন্ত্রের একমাত্র ধারক এবং বাহক আসলে নির্বাচন নয়। আমি যদি একেবারে কোট করেই বলি, আপনি বলছিলেন যে রাষ্ট্রচিন্তায় বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতিতে 1980 সালের দিক থেকে দেখা দিয়েছে এক নতুন পর্যায়ে, যা আজও চলছে। এই পর্যায়ে গণতন্ত্রের ধারণাকে অন্তঃসারশূন্য করে কেবল নির্বাচনের মাধ্যমে সরকার গঠনে সীমাবদ্ধ করে ফেলা হয়। বিভিন্ন সময় আপনি সেটা বলেছেন। বিএনপির পক্ষ থেকে কয়েকদিন আগেই তাদের মহাসচিব বলছিলেন যে 5 আগস্টের মতো রাস্তায় নামতে হতে পারে ভোটের অধিকার আদায়, এবং বিএনপি সরকারকে বারবার চাপ দিয়ে যাচ্ছে যেন নির্বাচনটা খুব দ্রুততম সময় হোক। বিএনপির আচরণ দেখে কি স্যার মনে হচ্ছে যে তারা কোনো কিছু নিয়ে কি তারা ভয় পাচ্ছে যে দেশে গণতন্ত্র আসবে না, নাকি -2 ফর্মুলার মতন কিছু একটা তারা ভাবছে? দেশে সার্বিকভাবে এখন রাজনৈতিক পরিস্থিতি আপনি কিভাবে মানে ধারণা করবেন? অনেকে বলছেন বিরাজনীতিকরণই নাকি হচ্ছে। বিরাজনীতিকরণ, কেউ কেউ লিখেছেন নিরাজনীতিকরণ, ইংরেজিতে ডিপলিটিসাইজেশন। পলিটিক্স নাই, রাজনৈতিক দল আছে কিন্তু তার ভিতরে রাজনীতি নাই, নেতা আছে কিন্তু নেতার চিন্তায় রাজনীতি নাই, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, ওই কেবল ক্ষমতা উপভোগ করার প্রয়াস, এগুলো আছে। কিন্তু একজন নেতার তো কিছু না কিছু বড় দায়িত্ববোধ থাকে। যেমন শেরেবাংলা ফজলুল হক আমাদের নেতা ছিলেন, মৌলানা ভাসানী ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। তাদের নেতৃত্বের ত্রুটির দিক, সীমাবদ্ধতার দিক অনেক ছিল, কিন্তু সমস্ত কিছু অতিক্রম করে শেরেবাংলার যে কৃষক এবং শ্রমিকদের প্রতি অনুরাগ এবং আইন কানুন কৃষকদের পক্ষে শ্রমিকদের পক্ষে করার যে তাগিদ, এইটা তো মহান। তিনি বাঙালি মুসলমান সমাজের শিক্ষা বিস্তারের জন্য বিভিন্ন জায়গায় কলেজ, স্কুল, হাই স্কুল ইত্যাদি করে দিয়েছেন। এই জায়গায় তো একটা মহত্ব আছে। তো এই যে মুসলমান সমাজে শিক্ষা বিস্তারের চেষ্টা, অবশ্যই এর মধ্যে একটা মহত্ব আছে। মেয়েদেরও শিক্ষা লাভ করা উচিত, এবং মেয়েরাও শিক্ষা লাভ করলে যে কোনো গুরুতর দায়িত্ব পালন করতে পারবে। এইসব ধারণাগুলোর মধ্যে তো মহত্ব আছে। আর যারা শেরেবাংলার নিন্দা করেন তাদের কথা হলো যে শেরেবাংলা তো প্রকৃতপক্ষে কোনো রাজনৈতিক দল করেননি, তিনি চাইলে পারতেন। সেই কথা ঠিক যে তিনি সেরকম রাজনৈতিক দল ধরে এগোতে চাননি। তিনি সবসময় একটা প্রোগ্রাম, একটা পরিকল্পনা নিয়ে কাজ করেছেন যে এই মানুষদের মানে উন্নতির জন্যে, কষ্ট লাঘবের জন্য এই করা দরকার। ওই লোকদের মানে যারা দলিত, নির্যাতিত এবং
পরিশ্রম করে খেটে খায় সেই মানুষদের কথা চিন্তা করেছেন। স্যার, আমি জিজ্ঞাসা করছিলাম যে এখন কি ও ধরনের বিরাজনীতিকরণের মানে বিএনপির কি এমন কোনো সংখ্যা করবার কথা আছে নাকি, বা দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন আপনার কাছে কি মনে হয়? দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আচ্ছা, এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে যদি অস্তিমান হতে চায় তাহলে অবশ্যই উন্নত ধরনের রাজনীতি দরকার। সেটা বিএনপির হোক, অন্য কোনো দলের হোক, আওয়ামী লীগের হোক, ভিন্ন রাজনীতি নিয়ে, নতুন রাজনীতি নিয়ে রাষ্ট্র, জাতি, জনজীবনকে অবলম্বন করে এগোতে হবে। আচ্ছা স্যার, বিরাজনীতিকরণের কোনো ষড়যন্ত্র কি আপনার চোখে পড়ছে নাকি এখন মনে হচ্ছে? এরকম এমন কোনো কিছু চিন্তা কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই, নেতাদের মধ্যে নেই, কর্মীদের মধ্যে নেই। যাদেরকে বুদ্ধিজীবী বলা হতো তারা তো এখন কি বলে বিশিষ্ট নাগরিক বলে পরিচিত। এই বিশিষ্ট নাগরিকদেরকে কারোর মধ্যে সেরকম কোনো চিন্তাভাবনা পাওয়া যায় যেটা এই জাতিকে, এই রাষ্ট্রকে উন্নতির দিকে নেবে? এটা অবশ্য ঠিক যে আন্তর্জাতিক পর্যায়েও রাজনীতি এখন বিশৃঙ্খলার মধ্যে পড়ে গেছে। আজকে আমেরিকার রাজনীতি কিংবা ব্রিটেনের রাজনীতি, ফ্রান্সের রাজনীতি, জার্মানির রাজনীতি, ওইগুলো যে খুব স্বাভাবিক অবস্থায় আছে তা না।